শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আমরা পাবলিক লিমিটেড কোম্পানির আর্থিক বিবরণীর 2টি অঙ্ক সমাধান করেছি। আজকে আমরা মূলত এই পাবলিক লিমিটেড কোম্পানির চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণীর অঙ্ক সমাধান করতে গিয়ে যে সমস্ত সমন্বয়ে ছাত্রছাত্রীরা বেশি সমস্যায় পড়ে সেই সমন্বয়গুলো নিয়েই মূলত আলোচনা করব। এগুলোতেই আছে আর্থিক বিবরণী প্রণয়নের কতিপয় সমন্বয় ও সমাধান, যেটা আমি এইমাত্র বললাম। এরপর হচ্ছে দেখি যে প্রথম সমন্বয়টি কী আছে। সমপরি মজুদ পণ্য 1 লক্ষ টাকায় মূল্যায়ন করা হয়েছে। আসলে আমাদের এক মালিকানা প্রতিষ্ঠান বা কোম্পানির উভয় ক্ষেত্রেই সমাপরি মজুদ পণ্য মোটামুটি প্রায় সকল অঙ্কেই থাকে। তো সমাপনী মজুদ পণ্য 1 লক্ষ টাকায় মূল্যায়ন করা হয়েছে। এই কথার অর্থ হচ্ছে যে বছরের শেষ তারিখে আমাদের অবিকৃত পণ্যের দাম 1 লক্ষ টাকা নির্ধারিত হয়েছে বা মূল্যায়িত হয়েছে। মূল্যায়নের মেথড বিভিন্ন আছে, ফিফো, লিফো, সিম্পল অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ, বিভিন্ন পন্থা। এটা আসলে আমাদের চূড়ান্ত হিসাবে খুব একটা আলোচ্য বিষয় না। আচ্ছা, এখন এটা সমাধানটা কী আসলে? সমাপনী মজুদের সমন্বয়ের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সবসময় এটার জাবেদার সমাপনী মজুদ ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। তো বিশদায় বিবরণী করতে গিয়ে আমাদের ক্রয় থেকে এটা বাদ দিতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণী করতে গিয়ে সেখানে চলতি সম্পত্তির মধ্যে সমাপনী মজুদ নাম দিয়ে লিখতে হবে, কারণ এটা একটা অগ্রিম ব্যয়ের মতো। আচ্ছা, এখন আমরা দেখব যে এটার সমাধান আসলে কীভাবে আমরা করছি। বিশদায় বিবরণীতে আমরা একবার লিখব এটা, আর আর্থিক অবস্থা বিবরণীতে একবার লিখব। তো বিশদায় বিবরণীর আমাদের ছকটা দেখব, বিবরণ, টাকা এবং সম্পদ ও সম্পত্তি, যেটা আর্থিক অবস্থার বিবরণী, টাকা। তো এই সমাপনী মজুদ যে 1 লক্ষ টাকা মূল্যায়ন হয়েছে, এই দুইটি বিবরণীতে মূলত যাবে, একটা বিশদায় বিবরণী, একটা আর্থিক অবস্থার বিবরণী। তো বিশদায় বিবরণীতে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে গিয়ে মূলত আমি একটু আগে বললাম সেটা যে প্রারম্ভিক মজুদ এর সাথে ক্রয় ও ক্রয় সংক্রান্ত ব্যয় যোগ হবে। এই ক্রয় ও ক্রয় সংক্রান্ত ব্যয় যোগ হওয়ার পর যেটা বের হয় সেটা হচ্ছে মূলত বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখান থেকে সমাপনী মজুদ বাদ যাবে, যেটা 1 লক্ষ টাকা আমাদের এখানে আছে উল্লেখ। এই 1 লাখ টাকা বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটি বিকৃত পণ্যের ব্যয় বেরোবে। অর্থাৎ সমাপনী মজুদ আমাদের প্রারম্ভিক মজুদ এর সাথে ক্রয় ও ক্রয় সংক্রান্ত ব্যয় যোগ দেওয়ার পর যে যোগফল বেরোবে সেখান থেকে বাদ দিয়ে দেখা যাবে। এটা হচ্ছে বিশদায় বিবরণীতে। আর আর্থিক অবস্থার বিবরণীতে যেটা সম্পদের মধ্যে চলতি সম্পত্তির আন্ডারে মূলত লিখতে হবে। চলতি সম্পত্তির মধ্যে সমাপনী মজুদ নাম দিয়ে আমাদের লিখতে হবে। সেটা হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে 1 লক্ষ টাকা সমাপনী মজুদ চলছে। এটা এভাবেই আমরা সমাধান করবো। দেখি 2 নম্বর সমন্বয় কী আছে। আচ্ছা, 2 নম্বরে আছে সমাপনী মজুদ পণ্য 1 লক্ষ টাকা, যার মধ্যে অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত আছে 1000 টাকা, রেওয়া মিলে মণিহারি আছে 4000 টাকা। তো আমাদের সমাপনী মজুদ এর আগের সমন্বয়টি আমরা শিখেছি যে 1 লক্ষ টাকা সমাপনী মজুদ মূল্যায়ন হয়েছে, কিন্তু এই সমন্বয় আমরা আরেকটু সমস্যা বাড়িয়ে দিয়েছি। সেটা হচ্ছে এই 1 লক্ষ টাকার মধ্যে আবার অব্যবহৃত মণিহারি আছে, অন্তর্ভুক্ত আছে 1000 টাকা, যেটা আমাদের এখানে উল্লেখ আছে, অন্তর্ভুক্ত আছে 1000 টাকা। তো এই 1000 টাকা যেমন সমাপনী মজুদ যেমন এবছরের অবিকৃত পণ্যের মূল্য, আর অব্যবহৃত মণিহারিও মূলত মণিহারি ক্রয় করেছি কিন্তু অব্যবহৃত অবস্থায় রয়ে গেছে, অর্থাৎ ব্যবহার করিনি। তো সমাপনী মজুদ যেমন ব্যয় হ্রাস, এই জন্য ক্রয় নামক ব্যয় হ্রাস, সেজন্য ক্রয় থেকে বাদ দিই। আর অব্যবহৃত মণিহারিও মূলত একটা ব্যয় হ্রাস, সেটা হচ্ছে মণিহারির ব্যয় হ্রাস, এই জন্য এটা মণিহারি থেকে বাদ যাবে। তো মণিহারি থেকে বাদ দিতে হবে।
আর ঠিক একই রকম সমাপনী মজুদ যেমন অগ্রিম ব্যয়ের মতো আমরা সম্পত্তি পাশে লিখে ফেলেছি চলতি সম্পত্তির মধ্যে, অব্যবহৃত মনিহারিও আমরা চলতি সম্পত্তির মধ্যে লিখে ফেলব। কিন্তু যেহেতু সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে, সেহেতু সমাপনী মজুদ থেকে সেটা বাদ দিয়ে তারপর আমাদের এই কাজগুলো করতে হবে। কারণ সমাপনী মজুদের মধ্যে মূলত শুধু অবিকৃত পণ্য থাকতে পারবে, অর্থাৎ বিক্রয়যোগ্য পণ্য থাকতে পারবে, সেখানে অব্যবহৃত মনিহারি বা অন্য কোনো ব্যয় অংশ থাকতে পারবে না। কারণ ক্রয় মূলত একটি প্রত্যক্ষ ব্যয়, আর মনিহারি হচ্ছে একটা পরিচালন ব্যয়, পরোক্ষ পরিচালন ব্যয়। তো যেহেতু মনিহারি একটা পরিচালন ব্যয় আর ক্রয় হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, সুতরাং দুইটা যেহেতু এক নয়, ক্রয়টা হচ্ছে মোট লাভ নির্ণয়ের সাথে সম্পর্কযুক্ত, আর মনিহারি হচ্ছে আমাদের নিট মুনাফা নির্ণয়ের সাথে সম্পর্কযুক্ত। সুতরাং দুইটি এক নয়, এই জন্য সমাপনী মজুদের মধ্যে অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত থাকতে পারবে না। তাই আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে সমাপনী মজুদ থেকে অব্যবহৃত মনিহারি বাদ দেব। আর যেটা করবো সেটা হচ্ছে বিশদ আয় বিবরণীতে মনিহারি থেকে এটা বাদ দেবো। যে কোনো ব্যয় যদি অগ্রিম হয় তাহলে আমরা ওই ব্যয় থেকে বাদ দিই। তো অব্যবহৃত মনিহারি যে 1000 টাকা আছে আমাদের এখানে, সেই 1000 টাকা মূলত অগ্রিম ব্যয়ের মতো, সুতরাং আমাদের মনিহারি থেকে বাদ যাবে। আর যেহেতু অগ্রিম ব্যয় সম্পদ, সেহেতু আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পত্তির মধ্যে এটা লিখে দিতে হবে। আচ্ছা, দেখা যাক যে আমরা এখানে কী সমাধান করব। বিশদ আয় বিবরণীতে একবার লিখব বিশদ আয় বিবরণ টাকা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গিয়ে আগের মধ্যে আমরা প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ সমাপনী মজুদ। এই সমাপনী মজুদ যেটা, সেখানে আমরা মূলত আমাদের সমাপনী মজুদ ছিল 1 লক্ষ টাকা, যেটা আমাদের প্রশ্নের কাছে। এই 1 লক্ষ টাকার মধ্যে যেহেতু অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত আছে 1000 টাকা, সেহেতু এই 1000 টাকাই মূলত আমরা এখানে বাদ দিয়েছি। বাদ দেওয়ার পর নিট সমাপনী মজুদ বেরোলো 99,000 টাকা। এটা হচ্ছে আমাদের নিট সমাপনী মজুদ। এটা হচ্ছে আমাদের মোট লাভ নির্ণয় করতে, অর্থাৎ বিশদ আয় বিবরণীতে প্রথম অংশে আমরা এভাবে সমাপনী মজুদ থেকে এটা বাদ দেবো। কিন্তু বিশদ আয় বিবরণীর দ্বিতীয় যে ধাপ আছে, অর্থাৎ বহুদর বিশিষ্ট বিশদ আয় বিবরণীর দ্বিতীয় যে ধাপ আছে, সেই ধাপে আমরা এখন লিখব। আচ্ছা দেখি, আর্থিক অবস্থার বিবরণীতে আমরা আগে লিখে নেই আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ সমাপনী মজুদ আছে 1 লাখ, ঠিক একই রকম এখান থেকেও আমাদের 1000 টাকা বাদ দিয়ে 99,000 টাকা আমাদের নিট সমাপনী মজুদ দেখাতে হবে। এরপর আমাদের মূলত যেটা আমি একটু বললাম যে বিশদ আয় বিবরণীতে আমরা বিশদ আয় বিবরণীর দ্বিতীয় ধাপে আমরা করব, সেটা হচ্ছে মনিহারি। আমাদের প্রশ্ন দেওয়া আছে, দেওয়া মিলে মনিহারি আছে 4000 টাকা। তো দেওয়া মিলে যেহেতু মনিহারি ক্রয় বা মনিহারি আছে 4000 টাকা, সেই 4000 টাকাই আমরা শুরুতে লিখে দেবো। এখান থেকে যেহেতু আমাদের 1000 টাকা অব্যবহৃত অবস্থা আছে, অর্থাৎ এই 1000 টাকা ব্যয় হয় না, এই 1000 টাকা আমরা এই 4000 টাকা থেকে বাদ দেবো। সুতরাং আমরা এই 1000 টাকা অব্যবহৃত মনিহারি থেকে বাদ দিলাম, তাহলে নিট মনিহারি ব্যয় থাকে এবছরে 3000 টাকা। এটা কিন্তু মূলত বিশদ আয় বিবরণীর দ্বিতীয় ধাপের অব্যবহৃত মনিহারির প্রয়োগ, আর এটা ছিল প্রথম ধাপ, অর্থাৎ মোট লাভ নির্ণয়। আর এটা কিন্তু নিট লাভ নির্ণয়ের ধাপ, অর্থাৎ এইখানে আমরা মনিহারি থেকে অব্যবহৃত মনিহারি বাদ দেবো। আর যেহেতু সমাপনী মজুদের মধ্যে সে ছিল, সেটা একটা পরোক্ষ ব্যয়, প্রত্যক্ষ ব্যয় ছিল, সুতরাং এটা বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা এটা দেখাবো। অব্যবহৃত মনিহারি একটা সম্পদ, অগ্রিম ব্যয়ের মতো চলতি সম্পদ, এই জন্য চলতি সম্পদের আন্ডারে আমরা এটা লিখে দিলাম। চলতি সম্পদের আন্ডারে আমরা অব্যবহৃত মনিহারি নামে এই 1000 টাকা লিখে দিলাম, যে 1000 টাকা অব্যবহৃত অবস্থায় ছিল। আচ্ছা, এভাবে করে আমাদের যদি সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে অব্যবহৃত মনিহারি, তাহলে আমরা এভাবে সমাপনী মজুদ থেকে শুরুতে বাদ দিতে হবে। সেটা আর্থিক অবস্থার বিবরণী এবং বিশদ আয় বিবরণী উভয় ক্ষেত্রে আমরা বাদ দেবো।
এবং মনিহারি থেকে বাদ দেওয়ার কারণে এটা এবছরের মনিহারি ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারবে না, কারণ অব্যবহৃত অবস্থা আছে, মানে ব্যবহার করা হয় না। সুতরাং এটা অগ্রিম ব্যয়, এই জন্য বাদ দিয়েছি আমরা এখানে। আচ্ছা, 3,000 টাকা আমাদের নিট মনিহারি ব্যয় রইল। এরপর আমাদের আর্থিক খাতের বিবরণীতে এই 1,000 টাকা অব্যবহৃত মনিহারি মানে অগ্রিম ব্যয় বিধে আমরা সম্পত্তি হিসেবে লিখে দেবো এই 1,000 টাকা। এখন দেখবো এই 1,000 টাকা কীভাবে দেখবো। এই অব্যবহৃত মনিহারি আমরা 1,000 টাকা লিখে দিলাম। আচ্ছা, যাই হোক, যদি সমাপনী মজুদের মধ্যে অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত না থেকে যদি আলাদাভাবে বলা থাকতো যে এবছরের মনিহারি অব্যবহৃত অবস্থায় আছে 1,000 টাকা, তাহলে আমাদের এই সমাপনী মজুদ থেকে যে বাদ দিয়ে দেখালাম এটা আমাদের দেখাতে হতো না। তাহলে শুধুমাত্র আমরা এই দ্বিতীয় অংশে যেটা করেছি বিষয়টা বিবরণী, সেটা হচ্ছে মনিহারি থেকে 1,000 টাকা বাদ দিয়ে আমরা নিট মনিহারি দেখাতাম, আর আর্থিক অবস্থা বিবরণীতে অব্যবহৃত মনিহারির নাম দিয়ে এই 1,000 টাকা লিখে দিতাম। অর্থাৎ সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত না থাকলে আমরা সমাপনী মজুদ থেকে বাদ দিতে পারবো না। আচ্ছা, এটা গেল দ্বিতীয় সমন্বয়, অর্থাৎ সমাপনী মজুদের মধ্যে যদি অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত থাকে তাহলে কী করবো। আচ্ছা, এরপরে সমন্বয়টি দেখো 3 নম্বরে কী আছে। 3 নম্বর সমন্বয়টি আছে সমাপনী মজুদ পণ্য 1,00,000 টাকা। আসলে আমরা একই ডাটা রাখি, কারণ নতুন যতটুকু আসছে ততটুকু শেখানোর উদ্দেশ্য। 1,00,000 টাকা আছে, সেই প্রথম দ্বিতীয় 2 জায়গায় একই ছিল, সমাপনী মজুদ পণ্য 1,00,000 টাকা। এই মূল্যায়নের পরক্ষণে 10,000 টাকা পণ্য আগুনে বিনষ্ট হয়েছে কিংবা কোম্পানি প্রতিবেদনটিতে স্বল্পত হয় নাই। অর্থাৎ আমাদের যে 1,00,000 টাকা সমাপনী মূল্যায়ন হয়েছে, মূল্যায়নের পর আগুন লেগেছে, তার মানে এই 1,00,000 টাকার মধ্যে 10,000 টাকার পণ্য অন্তর্ভুক্ত আছে যা আসলে পুড়ে গেছে আগুনে। সুতরাং আমাদের যেহেতু চূড়ান্ত হিসাব করার পূর্বেই জানতে পেরেছি, তো আমাদের 1,00,000 টাকার যে সমাপনী মজুদ মূল্যায়ন হয়েছে এর মধ্যে 10,000 টাকা আছে যা পরে মূল্যায়নের পর আগুন লেগেছে। সুতরাং এটা আমাদের বাদ দিয়ে দেখাতে হবে। যেমনটা আমরা অব্যবহৃত মনিহারি বাদ দিয়েছি, ঠিক একই রকম আমাদের সমাপনী মজুদও কমিয়ে 90,000 টাকা করতে হবে। এটা গেল প্রথম, যেহেতু সমাপনী মজুদ হলে সে আছে। এরপর এই যে আগুন লেগে পুড়ে গেল, পুড়ে গেছে কি পণ্য, পণ্য মানে ক্রয়কৃত পণ্য পুড়ে গেছে। তো এই পণ্যটা যেহেতু আর বিক্রি করা যাবে না, সেহেতু এটা ক্রয় নামক ব্যয়কে হ্রাস করবে। যে আগুনে পোড়ার কারণে তো আসলে ব্যয় বাড়বে, ক্ষতি হবে, কিন্তু আসলে ব্যয় হ্রাস পাবে কেন? হ্যাঁ, অবশ্যই আমাদের ক্ষতি হবে, ব্যয় বৃদ্ধি পাবে, এটা ঠিক, কিন্তু সেটা আমাদের পরোক্ষ পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়, এটা বিবিধ ক্ষতি অপরিচালন ব্যয়। তো এই ক্রয় হচ্ছে একটা প্রত্যক্ষ পরিচালন ব্যয়। তো ক্রয় নামক ব্যয়ের মধ্যে এই পণ্যটা অন্তর্ভুক্ত আছে, যেহেতু আমরা পণ্য ক্রয় করেছি, সেই কৃত পণ্য পুড়ে গেছে। সুতরাং ক্রয় নামক ব্যয়ের মধ্যে এই অগ্নিবিনষ্ট যে 10,000 টাকা এটা অন্তর্ভুক্ত আছে। তো এই যে অগ্নিবিনষ্ট 10,000 টাকা অন্তর্ভুক্ত আছে, সেই 10,000 টাকা আমাদের ক্রয়ের মধ্যে আর নেই, অর্থাৎ এই পণ্যটা আর বিক্রি করতে পারবো না। এই জন্য ক্রয় থেকে বাদ দিয়ে এটা বিবিধ ক্ষতি হিসেবে আমাদের বিশদ আয় বিবরণীর দ্বিতীয় ধাপে দেখব। সুতরাং এখন দেখি যে এটা আমরা কীভাবে আসলে কোশ্চেনটা দিয়েছি। বিশদ আয় বিবরণীতে আমরা প্রথম যেটা করবো সেটা হচ্ছে বিক্রয় লিখব। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেবো, প্রারম্ভিক মজুদ, ক্রয়, এবার অগ্নিবিনষ্ট। আমি একটু আগে বলেছি যে আমরা ক্রয় থেকে এটা বাদ দেবো, কারণ এই পণ্যটা আমরা আর বিক্রি করতে পারবো না। এই অগ্নিবিনষ্ট পণ্য ঠিক একই রকম আমরা ক্রয় থেকে বাদ দেবো, কারণ এই পণ্যটি আমাদের আর বিক্রয়ের যোগ্য নেই। সুতরাং ক্রয় নামক ব্যয়কে হ্রাস করে আমরা বিবিধ ক্ষতি নামক ব্যয়কে বাড়িয়ে দেবো। আচ্ছা, এরপর কি আছে? বাদ সমাপনী মজুদ। সমাপনী আমাদের ক্রয় থেকে সমাপনী মজুদ বাদ দেওয়ার কথা, সমাপনী মজুদ থেকে এটা বাদ দেবে, কারণ সমাপনী মজুদের মধ্যে সে অন্তর্ভুক্ত থাকতে পারবে না। এই জন্য সমাপনী মজুদ থেকে আমরা এই 10,000 টাকা বাদ দিয়ে 90,000 টাকা নেট সমাপনী মজুদ ধরব। এবার এই বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গিয়ে এই যে অগ্নিবিনষ্ট পণ্য বাদ দেওয়ার পর যেটা থাকলো বিক্রয়যোগ্য পণ্যের নেট ব্যয়, এখান থেকে আমরা সমাপনী মজুদ বাদ দিয়ে
সঠিক বিক্রি করে ব্যয় নির্ণয় করব। আচ্ছা, এরপর আমাদের বের হবে মোট মুনাফা। অর্থাৎ এই অগ্নিবিনষ্ট পণ্য যদি সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে সমাপনী মজুদ থেকে বাদ দিতে হবে, আর যদি সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত না থাকে তাহলে সমাপনী মজুদ থেকে বাদ দিতে হবে না। যদি অগ্নিবিনষ্ট হওয়ার পর সমাপনী মূল্যায়ন হতো তাহলে সেটা সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত থাকতো না, কারণ অগ্নিবিনষ্টের পর যখন সমাপনী মূল্যায়ন করি তখন অগ্নিবিনষ্ট পণ্য বাদ দিয়েই মূল্যায়ন করি। কিন্তু যদি সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে অগ্নিবিনষ্ট পণ্য তাহলে ঠিক একই রকম আমরা বাদ দিয়ে দেখাবো সবসময়। এটা হচ্ছে যদি সমাপনী মজুদের মধ্যে অগ্নিবিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত থাকে তাহলে বাদ দেবো, না থাকলে বাদ দেবো না, এটা হচ্ছে মূল কথা। কিন্তু এই অগ্নিবিনষ্ট পণ্য যখন প্রশ্নে থাকবে তখন আমাদের মূল সমাধান হচ্ছে মূলত ক্রয় থেকে এটাকে প্রথম যে কাজ সেটা হচ্ছে ক্রয় থেকে বাদ দিতে হবে, কারণ এই পণ্যটি ক্রয় নামক ব্যয়কে হ্রাস করবে, কারণ এই পণ্যটি আর বিক্রয় করা যাবে না। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে অগ্নিবিনষ্ট পণ্য আমরা ক্রয় থেকে এখানে যেভাবে বাদ দিয়েছি ক্রয় এবং ক্রয় সংক্রান্ত ব্যয় থেকে বাদ দিয়ে দেখাবো, এটা হচ্ছে মূল কাজ। আর এটা যেহেতু বিবিধ ক্ষতি সেহেতু আমাদের বিশদ বিবরণীর দ্বিতীয় ধাপে অপরিচালন ব্যয়ের মধ্যে আমরা এটা লিখে দেবো। আচ্ছা, মোট মুনাফা বেরোলো, মোট মুনাফা বাদ অপরিচালন খরচ। তো এই অপরিচালন খরচের মধ্যে আমরা অগ্নিবিনষ্ট ক্ষতি লিখে দেবো। যদি বিমা কোম্পানি বিমা দাবি পূরণ করতো যত টাকা তত টাকা আমরা এখানে কম করে দেখাতাম। যদি 4,000 টাকা বিমা কোম্পানি দিতে সম্মত হতো তাহলে মূলত আমাদের বিবিধ ক্ষতি এখানে দেখাতে পারতাম 6,000 টাকা, 10,000 টাকা না, কারণ 10,000 টাকা আগুনে পড়ে গেলেও এখান থেকে যেহেতু বিমা কোম্পানি 4,000 টাকা দেবে সেহেতু আমাদের 4,000 টাকা বাদ দিয়ে 6,000 টাকা মূলত আমাদের বিবিধ ক্ষতি দেখাতে হতো। আর যে 4,000 টাকা বিমা কোম্পানি যেহেতু সম্মতি হয়েছে এটা আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তি বিষয়ে দেখাতে হবে। তাহলে যেটা বিমা কোম্পানি আমাদের দিতে রাজি হবে সেটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, যেটা বিমা কোম্পানি দিতে সম্মত হবে না বা রাজি হবে সেটা বিবিধ ক্ষতি নাম দিয়ে আমাদের অপরিচালন ব্যয় হিসেবে দেখাতে হবে। আর পুরো টাকাটাই পুরো 10,000 টাকা অর্থাৎ যত টাকা আঙুল লাগে পুরো টাকাটাই আমাদের সবসময় যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রয় থেকে বাদ দিয়ে দেখাতে হবে, এটা হচ্ছে মূল কাজ। আর সমাপনী মজুদ থেকে আমরা বাদ দেবো যখন সমাপনী মজুদের মধ্যে অগ্নিবিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত থাকবে। যদি সমাপনী মজুদের মধ্যে অগ্নিবিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত না থাকে তাহলে আমরা কোনোভাবেই এটা বাদ দিতে পারবো না। এভাবে করে আমাদের সমাধান করতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখি বাকি অংশ। বিবিধ ক্ষতি যেহেতু 10,000 টাকায় লিখে দিয়েছে অর্থাৎ কোনো বিমা কোম্পানি কোনো টাকা দিতে সম্মত হয়নি। এবার আর্থিক অবস্থাগুলিতে এটা কীভাবে কোশ্চেন দেবো, চলতি সম্পত্তির মধ্যে সমাপনী মজুদ থেকে অবশ্যই আমরা এটা সেই বাদ দিয়ে দেখাবো, সমাপনী 90,000 টাকা আমরা দেখাবো। আর যেটা বিষয় সেটা হচ্ছে সমাপনী মজুদ আমরা 90,000 টাকা দেখাবো। আর বিমা কোম্পানি যদি দিত যত টাকা দিত সেই টাকাটা এখানে বিমা দাবি নাম দিয়ে এখানে লিখে দিতাম, যেহেতু এই অঙ্কে বিমা কোম্পানি কোনো ক্ষতিপূরণ করতে সম্মত হয়নি সুতরাং আমরা এখানে কোনো কিছু লিখতে পারবো না, শুধুমাত্র সমাপনী মজুদ থেকে বাদ দিয়ে দেখাতে হবে, এটা বিমা দাবি লেখা যাবে না। আচ্ছা, এরপর পরের দফাটি আছে 4 নম্বরে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 1 লাখ, ঠিক আগের মতন। এই মূল্যায়নের পূর্বে 20,000 টাকার মূল্য আগুনে বিনষ্ট হয়েছে, মনে হচ্ছে 20,000 টাকার পণ্য হবে, আসলে 20,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। 20,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে যা বিমা কোম্পানি 12,000 টাকা ক্ষতিপূরণের সম্মত, অর্থাৎ আমাদের মোট পণ্য পড়ে গেছে 20,000 টাকা। এর মধ্য থেকে আমাদের বিমা কোম্পানি 12,000 টাকা ক্ষতিপূরণ দিতে দিয়েছে, আর 8,000 টাকা অর্থাৎ 12,000 টাকা যদি 20,000 টাকা থেকে বাদ দেয় তাহলে 8,000 টাকা, এই 8,000 টাকা বিমা কোম্পানি দিতে সম্মত হয়নি ক্ষতিপূরণ, সুতরাং এটা আমাদের অপরিচালন ব্যয় হিসেবে বিবিধ ক্ষতি নামে লিখতে হবে। আর যে 12,000 টাকা দিতে সম্মত হয়েছে সেটা আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে লিখতে হবে।
চলতি সম্পত্তির মধ্যে প্রাপ্য বীমা দাবি নাম দিয়ে। আর একটা বিষয় সেটা হচ্ছে আগুন লাগছে কখন, এই মূল্যায়নের পূর্বে। তো সমাপনী আমি একটু আগে বলছি যে আমি বলেছি সমাপনী মূল্যায়নের পূর্বে যদি আমাদের অগ্নি নষ্ট হয় তাহলে অবশ্যই সেটা আমাদের সমাপনী মধ্যে অন্তর্ভুক্ত নেই। কারণ আগুন লাগার বা অগ্নিজনিত ক্ষতি হওয়ার পর সেই পণ্য সমাপনী মধ্যে আমরা কখনো অন্তর্ভুক্ত করি না। অগ্নিজনিত ক্ষতি হওয়ার পর অগ্নিবিনষ্ট পণ্যকে বাদ দিয়ে আমরা মূল্যায়ন করি। তো যেহেতু মূল্যায়নের পূর্বে আগুন লেগেছে, সুতরাং 1 লক্ষ টাকা যে সমাপনী মজুদ আছে এর মধ্যে এই অগ্নিজনিত ক্ষতি অন্তর্ভুক্ত নেই। সুতরাং এই সমন্বয়টিতে আমরা সমাপনী মজুদ থেকে অগ্নিবিনষ্ট পণ্য বাদ দিতে পারবো না। তাহলে শুধুমাত্র যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আগেই বলেছি যে আমাদের অগ্নিবিনষ্ট পণ্য সকল অবস্থাতেই যেটা প্রথম কাজ সেটা হচ্ছে ক্রয় থেকে বাদ দেওয়া। দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে, যদি বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে সম্মত হয় তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা লিখবো। আর যদি সম্মত না হয়, সে যদি পুরো টাকাটা দিতে সম্মত না হয় তাহলে পুরো টাকাটাই আমরা বিষাদার বিবরণীতে অপরিচালন ব্যয়ের মধ্যে বিবিধ ক্ষতি নাম দিয়ে লিখে দেবো। আর যদি আংশিক দেয় তাহলে যে অংশ দেবে না সেই অংশ ক্ষতি রাখবো, যে অংশ দেবে সেই অংশ আর্থিক অবস্থার বিবরণীতে লিখে দেবো। বিষাদার বিবরণীতে আমরা কীভাবে এটা পোস্টিং দেবো, ক্রয় থেকে আমরা এটা বাদ দিয়ে দেখাবো। এই ক্রয় থেকে আমরা আগুনে বিনষ্ট পণ্য বাদ দেবো। এটা হচ্ছে অগ্নি দ্বারা ক্ষতি হওয়ার সাথে সাথে আমাদের ক্রয় থেকে বাদ দিতে হবে, অন্য কোনো বিকল্প নেই। অর্থাৎ অগ্নিবিনষ্ট পণ্য সকল অবস্থাতেই আমাদের ক্রয় থেকে বাদ দিতে হবে। তবে সমাপনী মূল্য থেকে বাদ দেবো কিনা সেটা নির্ভর করে কোর্সের উপর। এখানে মূল্যায়নের পূর্বে আগুন লেগেছে, সুতরাং সমাপনী মূল্য থেকে বাদ দিতে হবে না, কারণ সমাপনী মূল্যের মধ্যে সে অন্তর্ভুক্ত নেই। এই কাজটি আমাদের আগুন দ্বারা ক্ষতি হলেই আমরা করতে পারবো, ক্রয় থেকে বাদ দিতে পারবো। আর একটা কাজ সেটা হচ্ছে আমাদের সমাপনী মূল্য যেটা 1 লাখ টাকা ছিল সেই 1 লাখ টাকাই কিন্তু আমরা এখানে লিখেছি, কারণ সমাপনী মূল্যের মধ্যে কোনো অগ্নিবিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত নেই। এই জন্য আমরা পুরো 1 লাখ টাকায় লিখতে পেরেছি। আর যদি অন্তর্ভুক্ত থাকতো তাহলে এই 1 লাখ টাকা দিয়ে বাদ দিয়ে তারপর লিখতে হতো, 1 লাখ টাকা দিয়ে বাদ দিয়ে তারপর লিখতে হতো। তাহলে মোট লাভ বেরোলো। এই মোট লাভ থেকে অপরিচালন খরচ হিসেবে আগুনে বিনষ্ট ক্ষতি বা বিবিধ ক্ষতি নাম দিয়ে আমরা লিখতে পারবো যত টাকা বীমা কোম্পানি দিতে সম্মত হয়নি তত টাকা। বীমা কোম্পানি দিতে ক্ষতিপূরণ সম্মত হয়েছে 12,000 টাকা, সুতরাং 8,000 টাকা, এই 20,000 টাকা থেকে 12,000 টাকা দিতে রাজি হয়েছে। অবশিষ্ট যে 8,000 টাকা থাকে সেই 8,000 টাকা আমাদের বিবিধ ক্ষতি। এই 8,000 টাকাই মূলত বিষাদার বিবরণীতে আমরা লিখতে পারবো। অপরিচালন ব্যয়ের মধ্যে এই 8,000 টাকা লিখে দেবো। আর যে অংশটা বীমা কোম্পানি দিতে সম্মত হয়েছে সেই অংশটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে লিখে দেবো। অর্থাৎ সম্পদ সমূহের মধ্যে চলতি সম্পদের মধ্যে সমাপনী মজুদ পণ্য ঠিক আগের মতোই যেটা লিখে দেবো 1 লাখ টাকা। এখান থেকে কিছু বাদ দেওয়া যাবে না, এখানে 1 লাখ টাকা লিখে দিতে হবে। আচ্ছা, এরপর আমাদের মূলত বীমা কোম্পানি যে 12,000 টাকা দিতে সম্মত হয়েছে সেই টাকাটা আমাদের লিখে দিতে হবে। আর সমাপনী মজুদ সেম একদম 1 লক্ষ টাকা, যেটা আমাদের ক্রয় বিক্রয়তে লিখেছি, আমাদের মোট লাভ নির্ণয় করতে গিয়ে লিখেছি, ঠিক ওই রকমই এই 1 লাখ টাকা আমরা এখানেও, অর্থাৎ এখানে যে টাকাটা লিখেছি সেই টাকাটি আমরা এখানে লিখে দেবো। এখান থেকে কিছু বাদ দেওয়া যাবে না, কারণ এই মূল্যায়নটার পূর্বে আগুন লেগেছে, সুতরাং এটা অন্তর্ভুক্ত নাই, সুতরাং পুরো 1 লাখ টাকা লিখে দেবো। আর যে 12,000 টাকা বীমা কোম্পানি দিতে সম্মত হয়েছে এটা একটা চলতি সম্পদ, অনেকটা 1,500-এর মতো, এই জন্য প্রাপ্য বীমা দাবির নাম দিয়ে আমরা এখানে এটা লিখে দেবো আর্থিক বিবরণীতে চলতি সম্পত্তির মধ্যে। আচ্ছা, এরপর পরের দফাটি দেখবো, ধারে ক্রয় 10,000 টাকা এখনও হিসাবভুক্ত হয়নি। এই দফাটিতে আছে, এটা সমাপনী মজুদ থেকে এবার আমরা আসলে বেরিয়ে নতুন সমাপনীতে গেলাম। ধারে ক্রয় 10,000 টাকা এখনও হিসাবভুক্ত হয়নি। আসলে এটা হচ্ছে অহিসাবভুক্ত ক্রয়। তো যেহেতু ধারে ক্রয় হিসাবভুক্ত হয়নি তাহলে আমাদের ক্রয়ের সাথে যোগ দিতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে এটা একটা দায়, প্রদেয় হিসাবের সাথে আমাদের
যোগ দিতে হবে, কারণ ধারে ক্রয় কিন্তু পণ্য মূলত হিসাবমুক্ত হয়নি। আচ্ছা, প্রারম্ভিক পদ্ধতি লিখে দিলাম। এই যে ক্রয়, এই ক্রয়ের সাথে আমরা এই ধারে ক্রয় 10,000 টাকা যোগ দেবো, যেটা আমাদের এখনও হিসাবমুক্ত হয়নি। 10,000 টাকা যোগ দিয়ে আমরা মূলত লিখবো, আউটারে লিখবো, বা পরে সমান না থাকলে নিচে লিখবো, সমান না থাকলে আমরা এখানে আউটারে লিখে দেবো। আর আর্থিক অবস্থার বিবরণীতে এটা একটা চলতি দায় মূলত, এর জন্য মালিকানা সত্ত্ব ও দায় পাঁচটা এখানে লিখলাম। চলতি দায়ের মধ্যে প্রদ হিসাব নাম দিয়ে আমরা যে অহিসাবভুক্ত ক্রয় আছে 10,000 টাকা, সেটা যোগ দিয়ে দেবো প্রদ হিসাবের সাথে। আচ্ছা, যোগ অলিখিত ক্রয় 10,000 টাকা, যে টাকাটা আমাদের প্রশ্নে উল্লেখ আছে, ব্যাস আউটারে আমরা নিট করে রেখে দেবো, শেষ। এর পরের দফাটি যেটা আছে সেটা হচ্ছে ধারে বিক্রয় 15,000 টাকা এখনো হিসাবভুক্ত হয়নি। আচ্ছা, একটু আগে যে দফাটি ছিল সেটা ছিল ধারে ক্রয়, আর এটা হচ্ছে ধারে বিক্রয়। ধারে ক্রয় যদি ক্রয়ের সাথে যোগ দেয় তাহলে ধারে বিক্রয় এবং বিক্রয়ের সাথে যোগ দিতে হবে। ধারে ক্রয় যদি প্রদেয় হিসাবের সাথে যোগ হয় তাহলে ধারে বিক্রয় প্রাপ্য হিসাবের সাথে যোগ হবে, কারণ ক্রয়ের সাথে প্রদেয় হিসাবে সম্পর্ক আর বিক্রয়ের সাথে প্রাপ্য হিসাবের সাথে সম্পর্ক। যাই হোক, আমরা এই অলিখিত বিক্রয় 15,000 টাকা, যেটা আমাদের প্রশ্নে উল্লেখ আছে, সেই 15,000 টাকা আমরা এখানে বিক্রয়ের সাথে যোগ দিয়ে দেখালাম। আর আর্থিক অবস্থার বিবরণীতে আমরা এটা চলতি সম্পত্তির মধ্যে, সম্পদ সময়ের মধ্যে চলতি সম্পত্তির মধ্যে প্রাপ্য হিসাব নাম দিয়ে আমরা এই অলিখিত যে বিক্রয়টা সেটা যোগ দেব। প্রাপ্য হিসাব আমাদের আগেটা ছিল, তার সাথে অলিখিত বিক্রয়টা আমরা যোগ দেবো। এই অলিখিত বিক্রয়টা যোগ দেবো 15,000 টাকা, যেটা এখানে আমরা যোগ দিয়েছি, যেটা আমাদের প্রশ্ন ছিল। অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় ক্রেডিট, এখানে বিক্রয়ের সাথে যোগ দেবো আর প্রাপ্য হিসাবের সাথে যোগ দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এখানেই থাকবে। এর পরের ক্লাসে আমরা আরও কিছু সমন্বয় আছে যা তোমাদের ব্যাখ্যা দিয়ে শেখানোর চেষ্টা করব। ওকে।